দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌ। স্বপ্ন দেখতে আসলে সাহস লাগে। আমি ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি ডক্টর হব, তবে সেই স্বপ্ন তো পূরণ হয়নি, চিকিৎসক আমি হতে পারিনি। কিন্তু আজকে আমার সামনে যিনি বসে আছেন দর্শক, তিনি একজন চিকিৎসক, কিন্তু তার স্বপ্ন অনেক বড়। আমরা এক একজন এক এক রকম করে ভাবি। আমাদের অনেকেরই মনে হয়তো ইচ্ছে জাগে যে আমরা পর্বতে আরোহণ করব। তিনি যেমন চিকিৎসক, একই সঙ্গে তিনি কিন্তু আরও অনেক অন্য পেশাতেও আছেন, এবং সেই সাথে তার স্বপ্ন ছিল তিনি পর্বত আরোহণ করবেন, এবং সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। তাকে বলা হয় বাংলাদেশের ষষ্ঠ বাংলাদেশি হিসেবে তিনি এভারেস্ট জয় করেছেন। আরও অনেক গল্প রয়েছে পর্বতে আরোহণ করার, তাই সেই গল্পগুলি আজকে আমরা জানবো। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন সেই পর্বত আরোহী বাবর আলী। কেমন আছেন? খুব ভালো আছি। আসলেই খুব ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। সর্বশেষ কবে পর্বতে উঠেছেন? সর্বশেষ পর্বতে উঠেছি গত সেপ্টেম্বর মাসের 26 তারিখে, মানে 2025 সেপ্টেম্বরের 26 তারিখে। কিন্তু 25-এ বোধহয় আরো একটা রেকর্ড আছে আপনার, এপ্রিলের দিকে। হ্যাঁ, এপ্রিল মে, মানে এপ্রিল মেতে। হ্যাঁ হ্যাঁ, ওই রেকর্ডের গল্পটা শুনি। আচ্ছা, 25-এ হলে আমি আসলে বলবো এপ্রিলে আমি অন্নপূর্ণা এক নামে যে শৃঙ্গটা আছে, বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত, সেটা আরোহণ করি। অন্নপূর্ণা এক একটু আমার জন্য আমি বলবো খুব ডিফারেন্ট একটা মাউন্টেন। কেন? ইন এ সেন্স যে এটা ওয়ান অফ মাই ড্রিম মাউন্টেন্স। যে এভারেস্ট লোকে এখন হয়তো আমাকে জানে যে আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি এই জন্য, কিন্তু এভারেস্ট আমার ড্রিম মাউন্টেন না। অন্নপূর্ণা ওয়াজ ওয়ান অফ মাই ড্রিম মাউন্টেন, যদিও হাইট এভারেস্টের চেয়ে বেশ ছোট, বা অন্নপূর্ণার চেয়েও আরেকটু হাইটের বেশি, মানে 4র্থ সর্বোচ্চ পর্বত, সেটাও আমার ক্লাইম্ব করা হয়েছে। কিন্তু অন্নপূর্ণা ওয়াজ ভেরি ডিফারেন্ট। এটা নিয়ে আমার পার্সোনালি অনেক ফ্যাসিনেশন ছিল। এই ফ্যাসিনেশনের কারণটা কি? আচ্ছা, অন্নপূর্ণা পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত আছে। এর মধ্যে অন্নপূর্ণা হচ্ছে প্রথম পর্বত যেটা মানুষ 8,000 মিটার পর্বত হিসেবে মানুষ প্রথম ক্লাইম্ব করে। ওকে। এবং সেটা খুবই একটা, আমি বলবো, এপিক একটা এক্সপিডিশন ছিল ওভারঅল। তো সেই জন্য হচ্ছে এটা নিয়ে আমার খুব ফ্যাসিনেশন ছিল। এবং অন্নপূর্ণা লাইক ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মাউন্টেন্স ইন দ্য হিমালয়, এবং ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট মাউন্টেন। তো কিছু ক্লাইম্ব করে আসলে মানে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, ওই রকম একটা ক্লাইম্ব ছিল। আর ব্যাপারটা খুব, মানে এইটাতে সবসময় তো পর্বতে আরোহণ করাটাই অনেক বেশি থ্রিলিং, বাট এইটা সেই ব্যাপারটা বোধহয় আরেকটু বেশি। একদম, মানে টেকনিক্যাল ডিফিকাল্টিসের দিক দিয়ে আমি বলবো এভারেস্ট কিংবা লোৎসে এটার চেয়ে আমার কাছে ফার মোর ডিফিকাল্ট, এবং একই সাথে স্যাটিসফাইং ক্লাইম্বও ছিল। কারণ এটা আমি অনেক মানে বেশি পরিমাণে চেয়েছি যে এই মাউন্টেনটা ক্লাইম্ব করতে। আর সাধারণত যেটা হয়ে থাকে, অন্যপূর্ণা আরেকটু ডিফারেন্ট কেন এটাও বলি, সাধারণত যেটা হয়ে থাকে এরকম 8,000 মিটার পর্বতের অভিযানগুলো 2 মাসের হয়ে থাকে। একটা লম্বা সময় পর্বতে থাকতে হয়, যে অভিযোজন বলি আমরা, অ্যাক্লামাটাইজেশন, মানে আপনি ধীরে ধীরে অতি উচ্চতা আর নিম্ন তাপমাত্রা দুটার সাথে অ্যাডজাস্ট করেন। যেমন আমি যদি এইভাবে ভাবি যে এটা একটা 5 তলা বিল্ডিং, নিচের তলাটা বেস ক্যাম্প বা মূল শিবির, এরপরে ক্যাম্প 1, 2, 3, 4 ফাইনালি সামিটে যাবো। আমরা 1 তলা থেকে 2 তলা 3 তলা 4 তলা এইভাবে করে ডিরেক্ট ক্লাইম্ব করি না, নিচ তলা থেকে 1 তলায় যাই, আবার নিচে নেমে আসি, শরীরটা ওই উচ্চতার সাথে অ্যাডজাস্ট হয়ে আবার 1 তলা 2 তলায় যাই, আবার নিচে নেমে আসি, এভাবে ব্যাপারটা চলতে থাকে। তো এই ব্যাপারটা করতে গিয়ে সাধারণত 2 মাসের মতো সময় লাগে। কিন্তু অন্নপূর্ণা এমন একটা মানে টাফেস্ট মাউন্টেন যে এইখানে সবাই খুব অল্প সময়ের মধ্যে চায় যে অভিযানটা শেষ করে চলে আসার জন্য। আচ্ছা, মনে আছে অন্নপূর্ণা এক অভিযানে কতদিন লেগেছিল আপনার? বাংলাদেশ টু বাংলাদেশ অ্যারাউন্ড 20 দিনের মতো। দারুণ, তাহলে তো বেশ অল্প সময়। আমার একটা ব্যাপার জানার আছে এখানে। এই যে আপনি চিকিৎসক, আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়েছেন, আপনাকে তো প্রচুর সময় দিতে হয়েছে, কারণ যারা মানে ডক্টর হয় তাদেরকে অনেক পড়াশোনা করতে হয় এবং আজীবন তারা পড়তে থাকে। আমি আমার মেজো মামা এবং আমার যারা কাজিনরা আছে ডক্টর, ওদেরকে আমি দেখি, মামা রিটায়ারমেন্টে গেছেন। সো এর মাঝে আপনি যে মানে পাহাড়ে উঠবেন, এই ভাবনাটা কবে বা এই ভূতটা আপনার মাথায় কবে চাপলো? আমি বলবো আমি আর্মচেয়ার ট্রাভেলার ফ্রম দ্য ভেরি বিগিনিং। ছোটবেলা থেকে আমি বই পড়তে পছন্দ করি, আর আমার কাছে মনে হয় যে বুকস আর লাইক ম্যাজিক কার্পেটস। একবার চড়ে বসলেন আর পয়সাও খরচ হয় না, নানান জায়গায় ঘুরতে চলে যাওয়া যায় লেখকের লেখার সাথে। তো এইভাবে করে হচ্ছে আমার ফ্যাসিনেশনটা শুরু। প্রথম হিমালয় নিয়ে ফ্যাসিনেশন শুরু আমি বলবো তিব্বতে টিনটিন। আমি ছোটবেলায় অনেক টিনটিন পড়েছি। তিব্বতে টিনটিন পড়তে গিয়ে প্রথম হিমালয় শব্দটা শুনি, ইয়েতি শব্দটা শুনি, ফ্যাসিনেশন, ইয়েতির অভিযান। এরপরে আরেকটু বড় হওয়ার পরে বিভূতিভূষণ কেম ইনটু মাই লাইফ। Then I got introduced to চাঁদের পাহাড়, এবং সেই 2 ফিকশনাল ক্যারেক্টার শঙ্কর আর ডিয়াগোনালের সাথে আমার পরিচয় হলো। এরপর থেকেই মনের গহীন কোণে ছিল যে কখনো সুযোগ পেলে অ্যাডভেঞ্চার করব।
কিন্তু till 20 years of my life I did nothing adventurous. ওকে, I was under my parents wing. যে মুরগি যেরকম তার ছানাকে আগলে রাখে, আগলে রাখে, আমার বাবা মা অনেকটুকুই আমি বলবো এরকম করে আগলে রেখেছে। তো প্রথমবার আমি আসলে প্রথম পাহাড়ে যাই আর কি, সেটা আমি মেডিকেল দ্বিতীয় বর্ষে, আমরা ওই যে প্রফেশনাল পরীক্ষা দিই, আমরা প্রথম পেশাগত পরীক্ষা দিয়ে তখন 20 বছর বয়স, প্রথমবার বান্দরবন যাই। এবং যাওয়ার পরে মনে হচ্ছে আমি এতদিন যা কল্পনা করে এসেছি বই পড়ে বা ক্যালেন্ডারের পাতায় যেসব ছবি দেখে এসেছি, দে আর ইন ফ্রন্ট অফ মাই আইস, এবং আমার মনে হচ্ছে যে আমি আজীবন তো এই জায়গায় আসতে চেয়েছি। এবং এরপর দেওয়ার নো স্টপিং। এরপরে মেডিকেল কলেজে, আপনি চাপের কথা বলছিলেন, মেডিকেল কলেজে একটু ছুটি ছাটা পাওয়া খুব মুশকিল। আই ওয়াজ ভেরি লাকি যে আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করছি, নিজের বাড়িতে থেকে আসলে পড়াশোনা করেছি। আমার অন্য বন্ধুরা যেটা হয়তো ছুটির সময়ে বাড়িতে যেত, 2 ঈদের ছুটি, দুর্গাপূজার ছুটি, আপনি ছুটিতে পাহাড়ে যেতেন। আমার কাছে ওটা ছিল, আমি বলবো যে লাইক মোর থ্রিলিং। তো এইভাবে হচ্ছে আমি যেতে শুরু করলাম, এবং যেতে যেতে একটা সময় মনে হলো দেশের পাহাড়ে এক্সটেন্সিভলি ট্র্যাক করার পরে মনে হলো যে না, পরের স্টেপটার জন্য আমি রেডি, যেটা হলো হিমালয়ের আরেকটু হায়ার অল্টিটিউডে যাবার জন্য রেডি। এবং আমার যারা ট্র্যাকমেটস ওরাও বলতো যে এবার নিজেকে আরেকটু পুশ করা যায় কিনা দেখবে। ও মাই গড, আমার খুব শখ, কিন্তু আমার এত হাইট ফোবিয়া, আই থিংক আমি জীবনে এটা আমার পক্ষে করা সম্ভব না। এটা আসলে সাহস লাগে, এই জন্য শুরুতে বলেছি যে স্বপ্ন দেখতে হলে সাহস লাগে। একটু বাবা মায়ের গল্প শুনবো। যখন আপনি সেকেন্ড ইয়ার ফাইনাল দিয়ে তারপর আবার মানে এরকম ভাবলেন যে এরকম তাহলে করা যায় স্বপ্ন বাস্তবায়নের জন্য, তখন কি বাবা মা মানে একটু প্রেশার দেয়নি বা বকাঝকা করেনি যে কেন চিকিৎসা সেবায় নিয়োজিত হবা তুমি সামনে, এবং তুমি পড়াশোনা করছো, ডক্টর হবে, এসব কেন? অবভিয়াসলি আমি তো একদমই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। আমার বাবা মায়ের, এবং আমার মেডিকেল কলেজে যে আপনি বলছিলেন আপনার শখ ছিল যে খুব ইচ্ছা ছিল চিকিৎসক হবার, আমার আবার এরকম কোনো শখটা ছিল না। আচ্ছা। আমি একদমই বাবা মায়ের বলবো প্রেসারে, আমার গল্পটা অনেকটুকুই যে 3 Idiots অনেকেই দেখেছে। 3 Idiots এর মধ্যে আমার ইভেন আমার বড় ভাইয়ের ক্ষেত্রে, আমার বড় ভাই আমার বাবা মায়ের বিয়ের 5 বছর পরে জন্ম আমার বড় ভাইয়ের, তো খুব প্রিয় পাত্র ছিল, খুব স্বাভাবিক। তো কিন্তু আমার মনে আছে আর কি, আমার মানে পরে বাবা মা বলেছে যে আমার বড় ভাইয়ের জন্মের আগেই বাবা মা ঠিক করেছিল যে তার বড় সন্তান ব্যারিস্টার হবে। জায়গা জমি নিয়ে কি সব ইস্যুস ছিল, তখন বাবা দুজনে মনে হলো যে পরিবারে কারো কেউ একজন যদি ব্যারিস্টার থাকে একটু সুবিধা হবে। এরপর আমার জন্মের আগে আমার দাদা খুব অসুস্থ ছিল, আমার দাদাকে আমি দেখিনি, মানে আমার জন্মের আগে মারা যান। তখন বাবা মায়ের মনে হলো যে না, পরিবারে একজন চিকিৎসক থাকা দরকার, এবং নোবডি এভার আস্কড যে আমি কি হতে চাই। এবং আমি ছোটবেলা থেকে শুনে এসেছি আমাকে ডাক্তার হতে হবে। আমি জীবনে অনেক কিছু হতে চেয়েছি, একদম ছোটবেলায় পুলিশ হতে চাইতাম। আরেকটু পরে যখন আরেকটু বুঝতে শিখলাম, তখন আমার ক্রীড়া সাংবাদিক হওয়ার খুব শখ জাগলো। উৎপল শুভ্রকে দেখে সেটা আমার অসম্ভব পছন্দের, লিখতেন। উৎপল মানুষও খুব চমৎকার। আর এরপরে আরেকটু পরে যখন 9-10 পড়ছি বা ইন্টারেও যখন পড়ছি, তখন আমার কেমিস্ট্রি সাবজেক্টটা নিয়ে খুব ফ্যাসিনেশন ছিল, আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল। তো তখন একবার বাবা মাকে একটু সাহস করে বলেছিলাম যে না, আমি কেমিস্ট্রি পড়তে চাই, কেউ কানেই তোলেনি আর কি। যাই হোক, পরে বাবা মায়ের যেটা কনসার্ন থাকে, আমি যখন যেতে শুরু করলাম পাহাড়ে, যে মূল কনসার্ন যেটা থাকে যে যেহেতু আমি একটু লম্বা সময়ের জন্য যাচ্ছি, নেটওয়ার্ক থাকে না, আমি যোগাযোগটা থাকে না, বান্দরবানে হিল ট্রেক্সে মূলত যাচ্ছি, একটা লম্বা সময় ধরে যোগাযোগ নেই। প্রথমেই স্বাভাবিকভাবেই যেটা মধ্যবিত্ত পরিবারের লোকজন ভাবে যে খারাপ সঙ্গে পড়লো কিনা বা এরকম কিছু, এটা খুবই অবভিয়াস। তো বাবা মাও এরকম হয়তো প্রথম দিকে ভাবছিল যে এরকম লম্বা সময়ের জন্য চলে যাচ্ছে, উৎসবগুলোতে বাড়িতে নেই। আমি ভাবছি আমি তো সবসময় বাড়িতেই আছি, শুধু উৎসবের সময় আমি নেই। তো আমি যেটা করতে শুরু করলাম যে বাবা মায়ের এই বলবো কনসার্নটুকু, এটাকে হচ্ছে ওদেরকে খানিকটা অভয় দেওয়ার জন্য আমি যাদের সাথে আসলে ট্র্যাকে যেতাম বা ট্র্যাক করতাম, ওদেরকে আমি চেষ্টা করলাম আমার পরিবারের সাথে পরিচয় করে দিতে। এবং দে আর অল মাই সিনিয়র ফ্রেন্ডস। তো পাহাড়ে আমরা যারা যাই ওদের ক্ষেত্রে আসলে সিনিয়র জন্য এগুলো খুব একটা ম্যাটার করে না। স্টিল মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর সিনিয়র ফ্রেন্ডস। আমারও মনে হয় মোস্ট অফ মাই ফ্রেন্ডস আর সিনিয়র এন্ড জুনিয়র সামহাউ, মানে সেম এজ খুব কম। হ্যাঁ, আর সেম যেগুলো আমার স্কুল বা কলেজের ফ্রেন্ড ওরাই, বাট বাকিরা দেখা যাবে যে আমি যাদের সাথে মিশি, আমার 2জন বেস্ট ফ্রেন্ড, 2জনই মানে মেয়ে, এবং 2জনই হচ্ছে একজন আমার থেকে বয়সে 7 বছরের বড়, একজন আমার থেকে 7 বছরের ছোট। কাকতালীয় ভাবে সংখ্যাটা বোধহয় 7-7। হ্যাঁ,
7-7 মানে খুবই অদ্ভুত এটা। আমি একটা ছোট্ট ব্রেক নিব, ফিরে এসে বাকি গল্পে ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন জীবনের গল্প, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন পর্বত আরোহী বাবর আলী। ফিরে এলাম ব্রেক থেকে। একটু জানতে চাই, কোন পরিচয়টি এখন বলতে ভালো লাগে, চিকিৎসক বাবর আলী নাকি পর্বত আরোহী বাবর আলী? না, দুটোই আমার কাছে সমান অর্থবহ। আসলে চিকিৎসক হওয়া আমাদের দেশের পার্সপেক্টিভে খুব সম্মানের, সম্মানের, একই সাথে বেশ টাফও। অনেক কম্পিটিটিভ এক্সাম বা এরপরে পরে পরীক্ষাগুলো অনেক, এটা বলা যায় এটা ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয়। দুটোই আমার কাছে সম্মানের। অবশ্য আমি পর্বতারোহী পরিচয় এটাও আমি খুব এনজয় করি। একই সাথে আমার মনে হয় যে আমার শুধু পর্বতারোহী পরিচয় এর বাইরে আমার পার্সোনাল নিজেকে অ্যাডভেঞ্চারার বলতে ভালো লাগে। আমি হয়তো আরো অন্য অ্যাক্টিভিটিগুলো করি, ক্রস কান্ট্রি হাইকিং, সাইক্লিং বা একটু লম্বা দৌড়, কায়াকিং, এগুলো আমার করা পছন্দ। ওভারঅল মনে হয় আমার অ্যাডভেঞ্চারার পরিচয়টুকুই আমার জন্য স্বাচ্ছন্দ্যের। খুব স্বাভাবিক। এখন বাবা মা কি বলেন যখন দেখেন যে আপনি এত কিছু করছেন? স্টিল হ্যাঁ, এটা নিয়ে খুব ওরা বলবো বেশ গর্বিত যে আমি আমার প্রফেশনের বাইরে গিয়েও হয়তো এত কিছু করছি, এবং ওরা আমার বলা যায় স্ট্রাগলের গল্পটুকু জানে। স্ট্রাগল ইন এ সেন্স যে আমি নিজেকে যেভাবে প্রিপেয়ার করছিলাম মাউন্টেনে যাওয়ার জন্য, এটা তো আর মানে দিবা স্বপ্নের মতো ব্যাপার না, বা খুবই খেয়ালি কোনো ব্যাপার না। আজকে ভাবলাম কালকে মাউন্ট এভারেস্ট অভিযানে চলে গেলাম। এটা একটা লং, একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এবং সিঁড়ির প্রত্যেকটা ধাপে পা দিয়ে তারপরে যেত। আমার বাবা মা দুইজনে আমার এই বলা যায় লং যে জার্নিটা সেটা জানে, কিন্তু স্টিল ওদের মনের মধ্যে ওরা সবসময় চায় যে আমি যাতে আমার যে চিকিৎসক পরিচয় সেটাও যাতে সবসময় লালন করে। চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এখন নাকি নাই? না, এই মুহূর্তে আছি। আমি একটা লম্বা সময় আমার যে এমবিবিএস এর পরে আমার যে পড়াশোনা, এফসিপিএস করা না এফসিপিএস করিনি, আমি এরপরে এমপিএস করেছি। আমি মূলত ডেভেলপমেন্ট সেক্টর, বিভিন্ন আইএনজিও, ইউএন এজেন্সি, এদের সাথে কাজ করেছি, রিসার্চ সেক্টরে কাজ করেছি। লাস্ট চাকরি করতাম আমি আইসিডিডিআরবিতে। তো এটা আমি বেশ এনজয় করতাম। এরপরে আমার বাবা মায়ের খুব শখ যাতে লোকে যেরকম ভাবে ডাক্তার বললেই যেটা ভাবে যে প্র্যাকটিসিং ডক্টর, সেটাও আমি পূরণ করার চেষ্টা করছি। দারুণ দারুণ। তার মানে একদম সোনায় সোহাগা, কত লক্ষ্মী ছেলে। এবার আমি একটু জানতে চাইবো যে ভাই বোন আপনারা? 2 ভাই? আমরা 3 ভাই 1 বোন। আচ্ছা আচ্ছা, তার মানে বড় ভাই তো 5 বছর পর হলো। আপনি কি মেঝো? আমি মেঝো। আর বাকি দুজন কি করে? আমার ছোট বোন, আমার একটাই বোন, একমাত্র বোন। ও একজন পেশাই হচ্ছে এখন যুগ্ম জেলা জজ, হলো চট্টগ্রামে পোস্টেড এখন এই মুহূর্তে। একদিন কক্সবাজারে পোস্টেড ছিল, এখন চট্টগ্রামে। আমার বাবা মায়ের সন্তানদের মধ্যে ওই স্বাধীনভাবে ডিসিশন নিতে পেরেছে। কি হবে? আমার বাবা মায়ের ধারণা, মানে ওদের সবসময় এটা চাওয়া ছিল আমার একটাই মেয়ে, ও যেটা হতে চাই সেটাই হবে। কারণ মেয়েকে বেশি আদর করে, 3টে ছেলের পর একটা মেয়ে। এবং এটা হয়েছে, ও আবার আমার বড় ভাইয়ের খুব ফ্যান। বড় ভাই যেহেতু আইন পেশায়, এই জন্য সেই ফুটস্টেপস গুলো আসলে ও ফলো করেছে। আর আমার ছোট ভাই যে আছে, ও এই মুহূর্তে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, ও এখন যশোরে পোস্টেড। আচ্ছা, মানে সবাই এরকম বিচ্ছিন্ন না, বিচ্ছিন্ন ইন এ সেন্স হচ্ছে কাজের পারপাসে। একদমই। তাহলে বাবা মার সঙ্গে কারা থাকে? আমিই থাকি শুধুমাত্র। আমার বড় ভাই দেশের বাইরে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে। আমার বোন খুব রিসেন্টলি চট্টগ্রাম এসছে। শি ওয়াজ পোস্টেড ইন কুমিল্লা, শি ওয়াজ পোস্টেড ইন কক্সবাজার। আর তবে এই লাস্ট মাসখানেক আগে ও চট্টগ্রাম এসছে। এখন সুবিধা হয়েছে, বাবা মাকে দেখা সাক্ষাৎ হবে। যদি ওর তো ফ্যামিলি আছে, ওর শ্বশুর বাড়িতেই থাকে। এই মুহূর্তে একমাত্র মানে সন্তানদের মধ্যে আমি বাবা মায়ের সাথে থাকি। দারুণ ব্যাপার। আপনার ফ্যামিলি কি আছে? না, আমার ঠিক আছে। এটা কি পাহাড়ে পাহাড়ে ঘুরবেন বলে নেই এমন কিছু? না, ইন এ সেন্স লোকজন আমাকে জিজ্ঞাসা করে ম্যারিড কিনা, আমি বলি আমি ম্যারিড টু দ্য মাউন্টেন্স। এটা আমার মোস্ট লয়াল রিলেশনশিপ বলা যায়। যে কখন এমন হয় না যে মাউন্টেন এরকম একটা লম্বা মানে ট্রিপে গিয়ে হয়তো কাউকে ভালো লেগে গেল বা একটা ছোটখাটো প্রেম হয়ে গেল? আমার কাছে তো মাউন্টেনে যাওয়াটা এটা মানে মোর একটা লাইক খুবই সারেন্ডারিং একটা বলবো জার্নি, বা এটা ডিভোশনের ব্যাপার থাকে। তো আই অনলি থিঙ্ক অ্যাবাউট দ্য মাউন্টেন্স দেয়ার। আমি আসলে আর
খুব অন্য কিছু কখনোই আসলে ভাবি না, এটা আমি সবসময় আসলে বিলিভ করি। তো সেই জন্য আসলে আমার মনে হয় না আর কিছু মাথায় থাকে, আমি এটা জাস্ট বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড মি। এখন লাস্ট টার্গেট কি যে আপনি কোন মাউন্টেনে উঠতে চান? আচ্ছা, নেক্সট বলবো আমার মানে একটু লার্জ স্কেলে যদি আমি ভাবি যে আমি কি করতে চাই নেক্সট ফিউ ইয়ার্সে, সেটা হলো ওই যে বলছিলাম পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত, 26,246 ফুট বা তার বেশি উচ্চতার পর্বত আছে, এরকম 14টা। সো আই হ্যাভ ক্লাইম্বড অলরেডি 4, আর 10টি বাকি। 10টা বাকি। আমি ধীরে ধীরে সেগুলো ক্লাইম্ব করতে চাই। নেক্সট ওয়ান উইল বি নাঙ্গা পর্বত, আই গেস। ওকে, পাকিস্তানের একটা মাউন্টেন। নাঙ্গা পর্বত, এটা উচ্চতা কত? এইটা প্রায় 26,000, অ্যারাউন্ড 500 ফিটের মতো। এক্সাক্ট ফিগারটা আমার এই মুহূর্তে মনে নেই। একজন বাবর আলী, তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, আমার নিজেকে আসলে মনে হয় একটু ব্যাখ্যা করা মুশকিল। আমি তবে যেভাবে একটু নিজের পরিচয়টা দিতে চাই আর কি, অনেক ক্ষেত্রে এটা আমি বলি যে পেশায় ডাক্তার নেশায় পাহাড়ি, এভাবে করে বলতে চাই। কিন্তু এক কথায় কিন্তু খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে পেশায় ডাক্তার নেশায় পাহাড়ি, নট ব্যাড। আপনার সাথে আমার ফার্স্ট টাইম দেখা হলো হচ্ছে এসএসসি জিপিএফ প্রীতি সংবর্ধনাতে। সো সেই জায়গার যেই অভিজ্ঞতা, এই যে অনেক তরুণ তরুণীদের সামনে বা কিশোর কিশোরীদের সামনে নিজেকে উপস্থাপন করা, তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা, সেই গল্পটা এবার শুনবো, তবে ছোট্ট একটা ব্রেকের পর। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছিলেন জীবনের গল্প। ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে যিনি আছেন দর্শক, তিনি পেশায় চিকিৎসক, নেশায় পাহাড়ি, তিনি বাবর আলী। ফিরে এলাম ব্রেক থেকে। যে গল্পে যেতে চেয়েছিলাম ব্রেকের আগে, যে আপনি চট্টগ্রামে আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি সবার উদ্দেশ্যে খুব চমৎকার বক্তৃতা দিচ্ছিলেন আপনি, এবং আপনি বলেন খুব ভালো। সো এই যে যারা শিশু মানে কিশোর কিশোরী বা তরুণ তরুণী, এদের উদ্দেশ্যে বলা, কারণ এদের মধ্যে তো এক ধরনের ইয়া থাকে যে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ব্যাপারগুলো বেশি কাজ করে। এবং আপনি চিকিৎসক, আবার একই সাথে আপনি হচ্ছেন একজন পর্বতারোহী। সো সবার মাঝে নিজের এই প্রতিভা বলি বা নিজের আলোটুকু ছড়িয়ে দিতে আপনার কেমন লাগে? এটা খুবই একটা, আমি বলবো আমার জন্য রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। এরকম যত জায়গাতেই যাই যেখানে বাচ্চারা বা কিশোর কিশোরী যারা থাকে, এরা তো আসলে কাদামাটির মতো। আপনি ওই সময়টুকু গড়ে উঠছে, হয়তো আপনার একটা কথা আপনি হয়তো অনেকের উদ্দেশ্যে বলে গেছেন, 3-4 জন হয়তো সেটা মনে রাখলো, এবং হয়তো পরবর্তীতে লাইফের কোনো একটা জায়গায় হয়তো সেটা সে অ্যাপ্লাই করতে পারলো। তো এই জিনিসটা, এই যে সরাসরি কানেক্ট করার ব্যাপারটা, এখন তো যদিও অনেকটুকুই অনলাইনের যুগ, স্ক্রিন টাইমের যুগ, কিন্তু এরপরে সরাসরি কথা বলার যে আনন্দ, এতগুলা বলা যায় কিশোর কিশোরী এদের সামনে, এইটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার। সবসময় এটা আমি খুব এনজয় করি। এবার আমার একটু জানতে চাওয়া, এভারেস্ট জয়ের সময় এমন কোনো ঘটনা, যে ঘটনাটা আজকে আপনি শেয়ার করতে চান, সেটা মানে ভালো মন্দ হতে পারে, বা কোনো অ্যাক্সিডেন্ট আপনি চোখে দেখেছেন কিনা আপনার কোনো সহযোদ্ধার? আমার এভারেস্টের ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে আমাকে অনেকগুলো ডেড বডি এভারেস্ট ইজ লাইক ফুল অফ ডেড বডিস। ইভেন আমি বলি, আমার আগে যিনি বাংলাদেশ থেকে লাস্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, আমি 2024 সালে ক্লাইম্ব করেছি, 2013 সালে সজল খালেদ ভাই এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন, এবং উনি ক্লাইম্ব করে ফেরত আসার সময় উনি প্রাণ হারান, এবং ওনার ডেড বডিও রিকভার করা সম্ভব হয়নি। এত উচ্চতায় আসলে সম্ভব না যে ওই ডেড বডি নিচে নামিয়ে আনা, যেখানে আসলে নিজেকেই ক্যারি করা একটা বড় ব্যাপার, বিশাল ব্যাপার। হ্যাঁ, সেখানে ওই উচ্চতায় যেহেতু কোনো ধরনের এয়ারক্রাফট বা কোনো কিছুই, হেলিকপ্টার, কোনো কিছুই যেতে পারে না, ওটা সম্ভব না। তো এরকম অসংখ্য ডেড বডি হচ্ছে এভারেস্টের গাত্রে আছে, যারা নানান সময়ে প্রাণ হারিয়েছে। এবং এটা তো হচ্ছে মানে এই হাই অল্টিটিউড, দিজ আর লাইক ভেরি ডেড প্লেসেস, লাইক নাথিং লিভস আপ দেয়ার, লাইক কোনো ধরনের প্রাণী, ইভেন কোনো ধরনের অণুজীব, কোনো কিছুই থাকে না, এবং বডিও পচে না, অ্যাজ ইট ইজ থেকে যায়। যে ও মাই গড, আপনি বলছেন আমার গুজবাম হচ্ছে। এবং এমনও হয়েছে যে 1924 এভারেস্টের প্রথম অভিযান হয় 1921 সালে, যদি এভারেস্ট পরে ক্লাইম্ব আরো 32 বছর পরে 1953 সালে এসে। তো 1924 সালে দুজন বিখ্যাত পর্বতারোহী মারা যান এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে, জর্জ ম্যালোরি আর আরভিন। তো ওদের ডেড বডি, একজনের ডেড বডি পাওয়া যায় ম্যালোরির ঠিক 75 বছর পর, 1924 পর 1999 সালে। ওরকমই আছে। হ্যাঁ, এবং অলমোস্ট ওরকমই ছিল ওই ডেড বডিটা, যে বলছিলাম যে কোনো ধরনের অণুজীব থাকে না এরকম ডেড, খেয়ে ফেলবে বা কিছু করবে। হ্যাঁ, যে আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, আমি যখন এভারেস্ট ক্লাইম্ব করছিলাম, তো এরকম কয়েকটা ডেড বডি ক্রস করে যেতে হয়েছে। একটা ছিল যে মঙ্গোলিয়ান একজন একটা ক্লাইম্বার ছিল, এবং ওকে আমি চিনতাম, এবং
হি ডাইড জাস্ট 4 days ব্যাক, 4 দিন Oh my আগে God. মারা গিয়েছে। এবং হি ওয়াজ এ ভেরি স্ট্রং ক্লাইম্বার। এবং এটা আরেকবার মনে করিয়ে দিল যে আসলে প্রকৃতির কাছে আমরা আসলে হেরে যাই কত সব সময়, অসহায় আসলে। অসহায়। মানে একদম এটা ভেরি ট্রু। এটা পাহাড়ে গেলে মনে হয় আরেকবার মনে হয় যে দে আর লাইক মোস্ট ডেডিকেটেড অ্যান্ড মোটিভেটেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যারা এভারেস্ট ক্লাইম্ব করতে যাচ্ছে। তো এরকম লোকের এরকম পরিণতি, এবং হি ওয়াজ এ ভেরি স্ট্রং ক্লাইম্বার। ওরা দুজন ছিল, আমি একজনের ডেড বডি এনকাউন্টার করি, আর আরেকটা একদম শেষ পোর্শনে যখন চূড়ার দিকে যাচ্ছিলাম, একজন এমনভাবে বসা ছিল মনে হচ্ছে যে একটু পরে উঠে ক্লাইম্ব করতে শুরু করবে, বসেই আছে। এবং হি ওয়াজ ডেড। এইরকম এই জিনিসটা আমার পার্সোনালি আমার মনে হচ্ছে যে এটা আমার খুব নাড়া। একটা তো হয় যে ইমব্যালেন্স হয়ে হয়তো পড়ে যাবার সম্ভাবনা কতটুকু থাকে সেক্ষেত্রে? হ্যাঁ, এটা সবসময়ই থাকে, কারণ ইউ আর অ্যাটাচ টু এ রোপ, এবং রোপের কিছু দূর পর পর অ্যাঙ্কর বলে একটা জিনিস থাকে, যেখান থেকে কোনো কিছু একটা লাগানো হয়। এখানে হয়তো কোনো জায়গায় মাইক্রোফোনটা লাগানো আছে, এক জায়গায় গিয়ে চেঞ্জ করতে হয়। এই চেঞ্জের সময় চান্সেস থাকে আসলে দুর্ঘটনাগুলা ঘটার। আর এছাড়াও যে স্লিপ খাওয়ার বা এরকম নানান বিষয় তো থাকে। আর তার উপর প্রকৃতি আছে, একই সাথে এটা ডেথ জোন, যেখানে মানুষের শরীর আসলে স্বাভাবিকভাবে কাজ করে না। মানে আপনার নিজের বডি স্টার্টস টু কনজিউম ইটসেলফ, নতুন কোনো সেল প্রোডাকশন হয় না। এটাকে ডেথ জোন বলা হয়। মানে আপনি এখন যে উচ্চতায় অলমোস্ট সমুদ্র সমতলে বসে কথা বলছি, যে অক্সিজেন আছে প্রত্যেক ব্রেথে যে অক্সিজেন নিচ্ছি তার 1/3 অক্সিজেন ওখানে। আপনি অক্সিজেন ডিপ্রাইভড, আপনার মানে যে কোনো সেলের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবে, পানি লাগবে, আর গ্লুকোজ লাগবে ইন দ্য ফর্ম অফ ফুড। পানিও পাচ্ছেন না আপনি ওরকম ঠান্ডা জায়গায়, ফুডের কথা তো বাদই দেয়া, সব কিছুর থেকে আসলে আপনি ডিপ্রাইভড। এই জিনিসটাই যেরকম ডেথ জোনে আরও এরকম ডেড বডি ফেস করে, এইটা মনে হয় আমার কাছে, আমি পর্বতে কখনো ভয় পাই না। আমার কাছে এখনও পর্বতে আমি এই জন্যই যাই, লোকে আমি জিজ্ঞাসা করে ভয় পাই কিনা, আমি এই জন্যই যাই এখনও আমার কাছে ভয়ের চেয়ে কৌতূহল যেটা, এটা শক্তি অনেক বেশি। তো যেদিন মনে হবে যে না ফিজিক্যালি এটা মোর এক্সস্টিং হয়ে গেছে আমি আমার কৌতূহলের চেয়ে, বা যেদিন কৌতূহলকে পরাজিত করে ভয় এগিয়ে সামনের দিকে চলে যাবো, ওই দিন থেকে আর আমার এখনই ভয় লাগছে শুনে। আমি পর্বতে যাবো না। একটা প্রশ্ন, যারা তরুণরা রয়েছে এবং পর্বত আরোহণ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? ওকে, মাউন্টেনিয়ারিং, পর্বতারোহণের বাংলা করলে মাউন্টেনিয়ারিং। মাউন্টেনিয়ারিং এম দিয়ে শুরু, দেয়ার আর 3 more M এটা করার জন্য। সবার আগে ইউনিট মাসল, সবার আগে মাইন্ড লাগবে, ইচ্ছা শক্তিটা খুব ইম্পর্টেন্ট। দেন ইউনিট মাসল বলতে এন্ডুরেন্স বা দমটা বোঝাচ্ছি। ফাইনালি মানি, পয়সা একটা বড় ব্যাপার, কারণ এভারেস্ট বা এরকম 8000 মিটার পর্বত অভিযানগুলো এগুলো বেশ এক্সপেন্সিভ। একটা ধারণা কি আমরা পেতে পারি আজকে কিরকম হতে পারে? এভারেস্টের মতো পর্বত আরোহণ করতে অলমোস্ট 40 থেকে 45 লাখ টাকা খরচ হয়। এটা একটা বড় কারণ আছে, সেটা হলো নেপাল গভর্নমেন্টকে পারমিট ফি হিসেবে একটা বড় রাজস্ব দিতে হয়। আমাদের যেরকম ইকোনমির ব্যাকবোন রেডিমেড গার্মেন্টস, ওদের ইকোনমির ব্যাকবোন হচ্ছে হিমালয়, এবং হিমালয়ের নানান মাউন্টেন্স গুলো, ওখান থেকে একটা বড় রাজস্ব ইনকাম করে। এরপরে ইন্স্যুরেন্স এবং নানান খরচ থাকে। যে গিয়ারগুলো ইউজ করছি এগুলো খুবই হাই এন্ড গিয়ার হতে হয়, না হলে আপনার হাত পায়ের আঙ্গুল হারানোর চান্সেস থাকবে ফ্রস্ট বাইটে। এরকম 40 থেকে 50 লাখ টাকার মতো খরচ হয় এভারেস্ট ভেরি এক্সপেন্সিভ। অন্য মাউন্টেনগুলো আরও কম খরচে করা সম্ভব। তো যেটা করতে হবে নতুন পর্বতারোহী যারা বা যারা অ্যাসপায়ারিং যারা, ওদের ক্ষেত্রে ফার্স্টলি হচ্ছে মাইন্ড, মাসল আর মানি, এই তিনটার কম্বিনেশনটুকু করতে হবে। করলে এবং একই সাথে নিজেকে আসলে ঠিকঠাকভাবে প্রিপেয়ার করতে হবে। কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ, প্রস্তুতি যদি খুব ভালো হয় তাহলে ক্লাইম্বটা মোর এনজয়েবল হবে। না হলে হয়তো ফিরে এসে সাফারিং এর গল্পই বলতে হবে। স্পোর্টসটা ইন এ সেন্স সাফারিং, কিন্তু ওই সাফারিংটুকু তো আমরা এনজয় করি, উপভোগ করে আনন্দ, যদি আনন্দ না পাই কোনো একটা অ্যাক্টিভিটি করে, সেটা আমরা করতে কেন যাব? একেবারেই তাই। আপনি আরো অনেক বেশি অর্থ উপার্জন করুন যেন আরো সবগুলো পর্বত ঘুরে ফেলতে পারেন। অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও এবং বিজয় টিভিকেও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। সবাই ভালো থাকুন এবং সবার সকল স্বপ্ন পূরণ হোক। আর আবারও বলবো, স্বপ্ন দেখতে যেহেতু সাহস লাগে, সেই সাহসটা করে ফেলুন, স্বপ্ন আপনা আপনি বাস্তবায়িত হয়ে যাবে।